আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। ভারতের ঋণের কোনো প্রকল্প বন্ধ হবে না জানালেন অর্থ উপদেষ্টা। পাকিস্তানের সাথে বাণিজ্য বিনিয়োগ চাঙ্গা করার প্রত্যাশা। সীমান্তে শিশু স্বর্ণা হত্যার প্রতিবাদে দেওয়া চিঠির জবাব দেয়নি ভারত, দুই দেশের স্বার্থেই সীমান্ত হত্যা বন্ধের তাগিদ। এবং 16 বছরে দেশের আইন ও সংবিধান মানবাধিকার রক্ষা করতে পারেনি বললেন তথ্য উপদেষ্টা। আন্দোলনে নিহত আসিফ চত্বরের ফলক উন্মোচন। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখন করা সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। ভারতের ঋণে চলমান কোনো প্রকল্প বন্ধ করবে না সরকার, বরং প্রতিবেশী বড় দেশটির কাছ থেকে বাড়তি সহযোগিতা প্রত্যাশা করে সরকার। ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক শেষে অর্থ বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, ভারতকে ঋণের অর্থ ছাড়ের গতি বৃদ্ধির অনুরোধ করা হয়েছে। পাকিস্তানের হাইকমিশনারের সঙ্গে বৈঠকে দেশটির সাথে স্তিমিত হয়ে পড়া বাণিজ্য বিনিয়োগ চাঙ্গা করার কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা। রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন রিজভি নওয়াজ। একই দিনে সার্কভুক্ত দুই বড় দেশ ভারত এবং পাকিস্তানের হাইকমিশনারদের সঙ্গে বৈঠক করলেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর অর্থ উপদেষ্টার সঙ্গে প্রথম বৈঠকে ভারতীয় হাইকমিশনার লাইন অফ ক্রেডিট এলওসির আওতায় চলমান প্রকল্পের অগ্রগতি সম্পর্কে হালনাগাদ তথ্য তুলে ধরেন। They are very big projects and located at different sites. So the contractors will be coming back to start. We are engaging, of course, we are very closely engaging with the government, and this, my meeting with the advisor is a proof of that. To enhance the economic cooperation we have some existing projects. A very important one which we took up as according to our felt needs. So it's not somebody peddled the project, so we took it and they are there for cooperation and will continue it. There are some issues about disbursement, they will be sorted out. বিকেলে পরিকল্পনা কমিশনে ইআরডি অফিসে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ দেখা করেন অর্থ উপদেষ্টার সঙ্গে। We had a wonderful discussion regarding the economic and trade relations between Pakistan and Bangladesh. We touched nearly every aspect of that, and we are looking forward to have greater and more in-depth economic and trade cooperation and interaction with Bangladesh, inshallah, in the coming days. পারিপার্শ্বিক অন্যান্য দেশের প্রেক্ষিতে আমাদের ইন্টারেস্ট এবং ওদেরও যেন আগ্রহ থাকে। চট করে পাকিস্তানের সাথে ওপেন করে শুরু করলাম, এই জিনিসটা ওরা জানে। ওরা চাচ্ছে স্লাইডে যেন আমরা স্টার্ট করি ইমিডিয়েটলি। ওরা তাড়াতাড়ি কিছু করতে যাচ্ছে না, আমরা বলছি না, আমাদের হোমওয়ার্ক করতে হবে আর ওদেরও হোমওয়ার্ক করতে। পাকিস্তানের সঙ্গে অর্থনৈতিকভাবে তেমন কোনো অংশীদারিত্ব না থাকলেও প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের মানুষের সম্পর্ক অবিচ্ছেদ্য। তবে সরকার চাইছে সব প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক। রিজভি নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। সীমান্তে শিশু স্বর্ণা হত্যার প্রতিবাদ করে দেওয়া বাংলাদেশের চিঠির জবাব দেয়নি ভারত। দুপুরে ভারতের হাইকমিশনার সৌজন্য সাক্ষাৎ করে যাওয়ার পর তাৎক্ষণিক ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দুই দেশের স্বার্থেই সীমান্তে হত্যা বন্ধ হওয়া উচিত। ভারতের হাইকমিশনার অবশ্য এই নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। কান্ত রহমান জানাচ্ছেন বিস্তারিত। পরপর দুদিন ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীর গুলিতে মারা গেছে বাংলাদেশের দুই শিশু। সীমান্তে এই হত্যার বিচার দাবি করে দিল্লির কাছে কড়া চিঠিও দিয়েছে ঢাকা, যদিও তার উত্তর মেলেনি। দুপুরে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা সৌজন্য সাক্ষাৎ করে যাওয়ার পর এ নিয়ে কথা বললেন পররাষ্ট্র উপদেষ্টা। আমরা প্রতিবাদের ভাষা অনেক শক্ত করেছি, আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না। আমাদের এইটুকুই এই মুহূর্তে করা আছে, এটুকুই আসলে। আমরা তো এটা নিয়ে যুদ্ধ বাঁধাবো না, তাই না? এটা তো আপনাদেরকে বুঝতে হবে। আমরা আশা করবো যে ভারতের ব্যাপারে এটা যে অত্যন্ত সেন্সিটিভ একটি ইস্যু, সেটা কিন্তু আমরা প্রতি মুহূর্তে বলছি এবং সেটা আমরা আশা করবো যে তারা এটা কগনিজেন্সে নেবে। আমরা দাবি করেছি যে যারা এটা করেছে তাদেরকে বিচারের
সম্মুখীন করা হোক, এটা আমরা কিন্তু উল্লেখ করেছি আমাদের নোটে, এবং আমরা এটাকে যে স্পষ্টভাবে বলেছি আমরা এটা কন্ডেম করি এই কাজটাকে। গতকাল যেটা হলো সেটা নিয়েও আমরা এক্স্যাক্টলি একই রকম শক্তভাবে প্রতিবাদ করব। We will continue to take forward the relationship in multifaceted areas in which we are engaged. It's a very important relationship for us, and we look forward to taking this forward. প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা ভারতের পাশাপাশি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়েও কথা বলেন। এটা বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে একটা অত্যন্ত নেতিবাচক ভূমিকা রাখতেছে। এটা দুই দেশের স্বার্থেই উচিত এটা থেকে বেরিয়ে আসা। এটা ভারতের কোনো উপকার করছে এরকম কাউকে আমি বলতে শুনি না। শুনেন, এটা নেট রেজাল্ট তো কিছু না, আমরা তাদের কোনো রিয়াকশন পাইনি এখন পর্যন্ত, অন্তত আমার জানার মধ্যে আমি কোনো রিয়াকশন পাইনি। পাকিস্তানের হাইকমিশনার এসেছিল একেবারেই কার্সি দেখা করতে, তারা বিমানের সাথে এ নিয়ে যোগাযোগ করছে। এটা কমার্শিয়াল ভিত্তিতে হবে, যদি হয় আমাদের তো কোনো সমস্যা নেই। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, পাকিস্তানে সরাসরি ফ্লাইট চালু করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে আলোচনা চলছে। পাথর রহমান, চ্যানেল আই, ঢাকা। গত 16 বছরে দেশের আইন ও সংবিধান মানবাধিকার রক্ষা করতে পারেননি বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর উত্তরায় নিহত নর্দার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের 2য় বর্ষের ছাত্র আসিফ হাসান স্মরণে আসিফ চত্বরের ফলক উন্মোচন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। যখন একটা শহীদ পরিবারের সামনে দাঁড়ায় নিজেকে অনেক বেশি অপরাধী মনে হয়, বা কেন আসলে আমরা এই সৌভাগ্য আমাদের হলো না, বরং আসিফের হলো, এবং ভাগ্যক্রমে আমরা বেঁচে গিয়েছি। তো আসিফের পরিবার এবং সকল শহীদের পরিবারকে আসলে আমরা কি দিতে পারি, কি দেওয়ার আছে? এতগুলো মানুষ আসলে শহীদ হয়েছে, রক্ত দিয়েছে আসলে কিসের জন্য? আমরা একটা নতুন বাংলাদেশের জন্য। অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইনমা ভ্যান ডোরেন বলেছেন, কৃষি, শিল্প, যুব, অর্থনীতি, পরিবেশ ও বন্যা ব্যবস্থাপনা সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদার করবে নেদারল্যান্ডস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রদূত একথা বলেন। প্রধান উপদেষ্টা ডাচ রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে বলেন, নেদারল্যান্ডসের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। অন্তর্বর্তী সরকারের সংস্কারের জন্য ডাচদের সমর্থন চেয়ে প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনার স্বৈরাচারী শাসনে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। আলোচনায় রোহিঙ্গা সংকট উঠে আসে। ডক্টর ইউনূস বলেন, ক্যাম্পে বেড়ে ওঠা রোহিঙ্গাদের অবশ্যই শিক্ষিত এবং প্রশিক্ষিত করতে হবে যাতে তাদের ভবিষ্যৎ অন্ধকার না হয়। দেখেন চ্যানেলের সংবাদ, এ পর্যায়ে নিয়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরব। গাজায় আশ্রয় শিবিরে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় 40 ফিলিস্তিনি নিহত, জাতিসংঘের পোলিও টিকা কর্মীদের বন্দুক ঠেকিয়ে আটক ও গাড়ি ধ্বংস। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। কর অফিস এবং ব্যাংকে না গিয়ে অনলাইনে রিটার্ন জমা এবং কর দেওয়ার সুবিধা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ঘরে বসে যে কোনো করদাতা www.etaxnbr.gov.bd ওয়েবসাইটে গিয়ে কর দেওয়ার সব কাজ শেষ করতে পারবেন। এমনকি দাখিলকৃত রিটার্নের কপি, প্রাপ্তি স্বীকারপত্র, আয়কর সনদ, টিআইএন সনদ প্রিন্ট বা ডাউনলোড করা যাবে। এনবিআর ভবনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, ই রিটার্ন সংক্রান্ত যে কোনো সহায়তার জন্য কল সেন্টার চালু হচ্ছে বৃহস্পতিবার থেকে। 096437177171 নম্বরে ফোন করে সেবা পাওয়া যাবে। অনলাইন সেবা নিয়ে করযোগ্য নাগরিককে কর দেওয়ার আহ্বান জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন আমরা মনে প্রাণে চাচ্ছি যে আমাদের ট্যাক্স পেয়াররা যাতে এই অনলাইন ফ্যাসিলিটিটা সম্পূর্ণ ভোগ করে, এবং আমাদের যদি 1,04,00,000 ট্যাক্স পেয়ারের মধ্যে 1 কোটি ট্যাক্স পেয়ার অনলাইনে দিতে পারে, আমরা সেইভাবে এখনকার এই সিস্টেমটাকে রেডি করছি। এবং এই যে ব্যাপক প্রচার করা, এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা ফুল রেডি। যদিও আমাদের এই অনলাইন রিটার্নটা বিশ্বের অন্যান্য দেশে যেভাবে অনলাইন ট্যাক্স রিটার্ন হয় তার ধারে কাছেও না, বাট আমরা শুরু তো করলাম।
ইসে করবেন, সেটেল করে ফেলেন। ওই যে অডিট অনেক সময় লাগে, অডিটের নামে এগুলো বোধহয় আমার একটু মিনিমাইজ করতে হবে, তাই না? মানে লোকজন যদি দেয়, হ্যাঁ কিছু যদি চেক করতে হয় যে আপনার দেয় না, রিটার্নটা ফাঁকে দেওয়ার চেষ্টা করছে, সেটা আমি অনুরোধ করি যারা জার্নালিস্ট আছেন তারা আপনি একটু অনুরোধ করবেন লোকজনকে ট্যাক্স দেয় এবং বলবেন যে টাকাটা আপনার বিফলে যাবে না, ইট উইল বি ইউজ। জানাবো আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। গাজার খান ইউনিসে একটি আশ্রয় কেন্দ্রে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 40 ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েল জানিয়েছে হামাস নেতাদের লক্ষ্য করে তাঁবু দিয়ে তৈরি ওই আশ্রয় শিবিরে হামলা চালানো হয়। এছাড়া গাজার পশ্চিমাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় 5 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে গাজার উত্তরাঞ্চলে পোলিও টিকা কার্যক্রমে সম্পৃক্ত জাতিসংঘের কর্মীদের বন্দুকের মুখে আটক করেছে ইসরায়েল। বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে জাতিসংঘের গাড়ি। এ পর্যায়ে রয়েছে কৃষি সংবাদ। ভোলায় কয়েকদিনের টানা বৃষ্টিতে উজানের পানি বেড়ে জোয়ারে প্রায় 2000 পুকুর ও ঘেরের ক্ষতি হয়েছে। জেলা মৎস্য বিভাগ বলছে অবকাঠামো ক্ষতি হয়েছে 5 কোটি ও বিভিন্ন জাতের মাছ ভেসে গেছে 5 কোটি টাকার। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। নেত্রকোনায় নিলামের নামে বালু লুটের অভিযোগ উঠেছে। নামমাত্র মূল্যে বিভিন্ন বালু মহল দখল করেছে প্রভাবশালীরা। নিজেদের বালু ফেরত পেতে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগীরা। তবে আইন মেনেই জব্দ করা বালু নিলামে বিক্রি হয়েছে বলছে প্রশাসন। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। সম্প্রতি তুরস্কের অন্যতম পত্রিকা ইয়েনি সাফাকে তুলে ধরা হয়েছে মোজো সাপোর্ট প্যালেস্টাইন এর কথা। পত্রিকা রিপোর্টে বলা হয়, বাংলাদেশি কোলা ব্র্যান্ড মোজো প্যালেস্টাইনে বিক্রিত বোতলের জন্য 1 টাকা ডোনেট করেছে। 2023 সালের 7 অক্টোবর থেকে এই ক্যাম্পেইন লঞ্চ করা হয় এবং এখন পর্যন্ত 9 মিলিয়ন টার্কিশ লিরার সমপরিমাণ বাংলাদেশি টাকা ডোনেট করেছে মোজো। বাংলাদেশি ব্র্যান্ড হিসেবে মোজোই প্রথম প্যালেস্টাইনের সাপোর্টে এগিয়ে এসে এই ক্যাম্পেইন শুরু করে। মানবতার জন্য করা এই ক্যাম্পেইনটি ফিলিস্তিন, তুরস্ক সহ বিদেশি বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। মোজো সাপোর্ট প্যালেস্টাইন ক্যাম্পেইনটি এখনও চলমান রয়েছে। সংবাদে এই পর্যায়ে আবারও সময় হয়ে গেল বিরতি নেবার। আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে খেলার খবরে জানিয়ে ফিরব। ভারতের সাথে সিরিজকে চ্যালেঞ্জিং বলছেন লিটন দাস। শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াইকে চাপ নয় দেখছেন অনুপ্রেরণা হিসেবে। ফিরে এলাম বিরতির পর, স্বাগত আর একবার চ্যানেল আই সংবাদে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গুম করেও থেমে থাকেননি শেখ হাসিনা। হাজার হাজার মানুষকে হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিলেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত 3 জনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি বলেন, স্বৈরাচারের দোসররা মাথা চাড়া দিয়ে উঠলে দেশ ভয়ঙ্কর পরিণতির দিকে যাবে। দলের পক্ষ থেকে নিহতদের পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়। কৃতদাস হয়ে যাবে, বন্দী হয়ে যাবে শেখ হাসিনার কাছে, আর শেখ হাসিনার প্রভু ভারতের কাছে। গোটা জাতিকে তারা একেবারে উন্মুক্ত একটি কারাগারে পরিণত করবে এবং তাদের হাত থেকে আর বের হওয়া যাবে না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সকলের আস্থা আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি প্রত্যেকের শ্রদ্ধাভাজন মানুষ, কিন্তু ওনাদেরকে দেখতে হবে যে এই পরাজিত ভয়ঙ্কর স্বৈর শক্তির দোসররা তারা যদি মাথা চাড়া দেয় তাহলে তো আপনার আবার সেই পরিস্থিতি তৈরি হবে।
অলিয়া আউলিয়াদের মাজারে হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়া সহ প্রতিটি মাজারে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে জাকের পার্টি। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই দাবি জানিয়েছেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার। দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারকে এসব হামলা বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি বলেন, মাজার বিরোধীরা 11ই সেপ্টেম্বর জাকের পার্টির প্রতিষ্ঠাতা ও জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা ওমর ফয়সালের পিতা হযরত মাওলানা শাহ সুফি ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে হামলা করার পরিকল্পনা করছে। ছাত্র জনতার বিজয় অভ্যুত্থান ভিন্ন খাতে প্রবাহিত করতে এসব হামলা হচ্ছে বলে সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়। বিভাজন বিভক্তি ভুলে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। স্বাধীন নতুন বাংলাদেশ যখন সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এগিয়ে যাওয়ার প্রতীক্ষায়, সে সময় হঠাৎ করে বিনা মেঘে বজ্রপাতের মতো অলি আউলিয়াগণের মাজার শরীফে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করা হচ্ছে, যা অত্যন্ত ন্যাক্কারজনক। আপনারা যদি এই বিষয়টি সুন্দরভাবে তুলে ধরেন, তাহলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, তিনার সম্মানিত উপদেষ্টা পরিষদ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো অবশ্যই ব্যবস্থা নেবেন। আকিজ মনোয়ারা ট্রাস্ট এর অর্থায়নে কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ফেনী জেলার 4টি ইউনিয়নে জরুরি স্বাস্থ্যসেবা ও ঔষধ প্রদান করেছে। এখন পর্যন্ত 2500 মানুষের মধ্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। সপ্তাহব্যাপী আরও 2500 মানুষকে স্বাস্থ্যসেবা ওষুধ দেওয়া হবে। এছাড়া বন্যা দুর্গত মানুষের মাঝে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, সাবান ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এ ধরনের কার্যক্রম চলবে বলে জানান উদ্যোক্তারা। জানাবো খেলার খবর। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ভারতের বিপক্ষে খেলায় আত্মবিশ্বাস দেবে, এর বাড়তে কিছু নয় বলে জানিয়েছেন জাতীয় দলের কিপার ব্যাটার লিটন দাস। টেস্ট ক্রিকেটে ভারতের সঙ্গে চাপ সামলে সেশন বাই সেশন খেলার লক্ষ্য টাইগারদের। মিরপুরে হোম অফ ক্রিকেটে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আরও জানাচ্ছেন আদিল আহমেদ শান। পাকিস্তানে টেস্ট সিরিজ জয়ের পর ভারত সফরের আগে ফুরফুরে মেজাজে অনুশীলন করছে বাংলাদেশ ক্রিকেট দল। হেড কোচ হাতুরু সিংহের ছুটিতে থাকলেও ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব ডিপার্টমেন্টেই ঘাম ঝরানো অনুশীলন টাইগারদের। ভারতের উইকেটে টাইগারদের কঠিন চ্যালেঞ্জ থাকবে, তাই পাকিস্তানে পাওয়া সাফল্য নিয়ে আত্মতৃপ্তির ঢেকুর তোলার সুযোগ নেই বলে মনে করেন লিটন দাস। দেখেন, আমরা পাকিস্তানে খুব ভালো ক্রিকেট খেলেছি, এটা আমার কাছে মনে হয় এটা পাস্ট হয়ে গেছে, বাট এখান থেকে আমরা কিছুটা কনফিডেন্স পেয়েছি। বাট হোমে যখন ইন্ডিয়ার সাথে খেলবো, ইন্ডিয়া অলওয়েজ বেটার সাইড। সো আমি বলবো না যে খুব চ্যালেঞ্জিং হবে না, আবার খুব সহজ হবে। জিনিসটা তাদের কন্ডিশনে তারা খুব ভালো দল এবং তাদের টেস্ট ক্রিকেটের যদি র্যাঙ্কটা দেখেন খুব উপরে, তো আমার মনে হয় আমাদের জন্য খুব চ্যালেঞ্জিংই হবে। পাকিস্তান সিরিজ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে 8 নম্বর থেকে 1 লাফে চতুর্থ স্থানে টিম টাইগার্স। শীর্ষে থাকা ভারতের বিপক্ষে ভালো করতে ইতিবাচক থাকার ধারাবাহিকতা বাংলাদেশের জন্য বাড়তি অনুপ্রেরণা হতে পারে। প্রত্যেকটা সেশন অনেক ইম্পর্টেন্ট। আমার কাছেও এটা জিনিসটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে আমরা প্রতিদিন যাই ফার্স্ট সেশনে খুব একটা আমাদের যে 100% ক্রিকেটে খেলতে পারি না, স্পেশালি বোলিং ব্যাটিং দুই দিক দিয়ে। তো এখানে একটা বিশাল বড় ইমপ্রুভমেন্টের জায়গা আছে। ড্রেসিং রুমে আমাদের সবসময় পজিটিভ মেন্টালিটি কথাবার্তাই হয়, আমরা কীভাবে কামব্যাক করতে পারি, কীভাবে গেমটাকে চালাতে পারি। টেস্ট ক্রিকেটে রান তোলায় লিটন আক্রমণাত্মক হলেও লোয়ার অর্ডারে টিকে থাকা এবং পার্টনারশিপ কতটা গুরুত্বপূর্ণ পাকিস্তান সিরিজে আবারও অনুধাবন করেছে টিম টাইগার্স। চাপ না, আমার কাছে মনে হয় টেস্ট ক্রিকেটে এমন একটা খেলা, আপনার হাতে অনেক সময় আছে। সো আপনি যখনই ব্যাটিং করেন, আপনাকে জিরো থেকে স্টার্ট করে সারাদিন সময় আছে আপনার ইমপ্লিমেন্ট করার। তো দায়িত্ব নেওয়ার সময় এসেছে, বাট এই জিনিসটা এই না যে প্রতি ম্যাচে আমাকে দায়িত্ব নিতে হবে। আমি মানুষ, আমাদের মিস্টেক হতে পারে। 15ই সেপ্টেম্বর ভারতের সঙ্গে 2টি টেস্ট ও 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে চেন্নাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। সংবাদ শেষ করবার দাও যাওয়ার আগে সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ভারতের ঋণের কোনো প্রকল্প বন্ধ হবে না জানালেন অর্থ উপদেষ্টা। পাকিস্তানের সাথে বাণিজ্য বিনিয়োগ চাঙ্গা করার প্রত্যাশা। সীমান্তে শিশু স্বর্ণা হত্যার প্রতিবাদে দেওয়া চিঠির জবাব দেয়নি ভারত। দুই দেশের স্বার্থেই সীমান্ত হত্যা বন্ধের তাগিদ।
এবং 16 বছরে দেশের আইন ও সংবিধান মানবাধিকার রক্ষা করতে পারেনি বললেন তথ্য উপদেষ্টা। আন্দোলনে নিহত আসিফ চত্বরের ফলক উন্মোচন।